সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রবন্ধ নিয়ে, যার নাম বাঙ্গালা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা। প্রবন্ধতে যাওয়ার আগে চলে আসি স্বামী বিবেকানন্দের ব্যাপারে বলতে। তোমরা অনেকেই আমায় বলেছো যে সবার আগে বাংলা ভাষা এটা প্রবন্ধটা আলোচনা করতে, তাই তোমাদের জন্য এই প্রবন্ধটা আলোচনা করতে চলে এলাম। স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি 1863 সালে জন্ম এবং 4 জুলাই 1902 সালে মৃত্যু। কলকাতার শিমুলিয়ার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম বিশ্বনাথ দত্ত, বিখ্যাত অ্যাটর্নি, আর মাতা ভুবনেশ্বরী দেবী। শৈশবে তার ডাক নাম ছিল বীরেশ্বর বা বিলে। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। মাত্র 14 বছর বয়সে মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, থেকে তিনি বিএ পাশ করেন। পিতার অকাল মৃত্যুর পর সাংসারিক দায় দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তিনি শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসেন এবং পরবর্তীতে রামকৃষ্ণের কাছে তিনি মানব সেবার দীক্ষায় দীক্ষিত হন। ঠাকুরের মৃত্যুর পর তিনি পরিব্রাজন রূপে সারা ভারত ভ্রমণ করেন। এখানে ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণ দেবের কথা বলা হচ্ছে। তিনি শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকায় যাত্রা করেন এবং ওই সভায় হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে ভারতকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরিব্রাজন, ভাববার কথা, বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি। তিনি উদ্বোধন, মাসিক বসুমতী ইত্যাদি পত্রিকায় লিখেছেন। তিনি রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠ প্রতিষ্ঠা করেছেন। বাঙ্গালা ভাষা প্রবন্ধটা উদ্বোধন নামক পত্রিকায় সম্পাদককে লেখা স্বামীজির একটি পত্র প্রবন্ধ ছিল। 1990 সালের 20 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ক্যালিফোর্নিয়ার অন্তর্গত লস এঞ্জেল থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদকের উদ্দেশ্যে এই পত্রটি লিখেছিলেন। উদ্বোধন পত্রিকায় 1306 বঙ্গাব্দে 6ষ্ঠ সংখ্যায় এই প্রবন্ধটা প্রথম প্রকাশিত হয়, আর পরবর্তীকালে স্বামীজির ভাববার কথা গ্রন্থে এই প্রবন্ধটি সংকলিত হয়। এবার চলে আসি মূল প্রবন্ধে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন। স্বামী বিবেকানন্দর যে কোনো একটা মতামত বা বক্তৃতা আমায় কমেন্ট বক্সে জানাও, দেখি কতজন স্বামী বিবেকানন্দের আদর্শে মেনে চলো। এবার চলে আসি মূল প্রবন্ধের শুরুতেই দেখতে পাচ্ছ 1900 সালে 20 ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকায় সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেন তাহা হইতে উদ্ধৃত। এখানে বলেই দিচ্ছে যে উদ্বোধন পত্রিকায় সম্পাদিত হয়েছে স্বামীজির এই পত্রটা, আর এটা কোনো প্রবন্ধ নয়, এটা একটা চিঠি। পত্রটাকেই প্রবন্ধ হিসেবে রূপ দেওয়া হয়েছে। এবার চলে আসি মূল প্রবন্ধে। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতময় সমস্ত বিদ্যা থাকা দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃত কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? যে ভাষায় ঘরের কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, তবে লেখবার বেলাও কি একটা কিম্ভূত কিমাকার উপস্থিত করো? যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনের বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় তো নিজের মনে এবং জনে ও সকল তত্ত্ব বিচার কেমন করে করো? স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, সে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করেই যেতে হবে। ও ভাষা যেমন জোর, যেমন অল্পর মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকেই ফেরে, তেমন কোন তৈরি ভাষা কোনো কাল হবে না। ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো। আবার যে কে সেই এক চটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে যায়। আমাদের ভাষা সংস্কৃতি গদাই লস্করির চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। এখানে স্বামী বিবেকানন্দ নিজের মাতৃভাষাকে উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন যে মাতৃভাষা দিয়ে বা যেই ভাষা আমরা জানি বা বুঝতে পারি সেই ভাষাতেই আমাদের চলা উচিত। এমন কোনো ভাষা ব্যবহার করা উচিত না যেটা অস্বাভাবিক বা অপ্রসঙ্গনীয়। সেটা গবেষণার ক্ষেত্রে হোক, দর্শনের ক্ষেত্রে হোক বা বিজ্ঞানের ক্ষেত্রে হোক, যেই ভাষা 10 জন মানুষ বোঝে সেই ভাষাটাই আমাদের ব্যবহার করা উচিত। সেখানে যদি আমাদের মনের ভাব প্রকাশিত হয়
তাহলেই সেই ভাষাটা হবে আদর্শ এবং সব থেকে ভালো। যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটা গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটিই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। পূর্ব পশ্চিম যে দিক হতেই আসুক না, একবার কলকাতা হাওয়া খেলেই দেখেছি সেই ভাষাই লোকে কয়। তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষায় লিখতে হবে। যত রেল এবং গতানুগতিক সুবিধা হবে, তত পূর্ব পশ্চিমী ভেদাভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। কোন জেলার ভাষা সংস্কৃত বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেটাই দেখার বিষয়। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরের কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন। এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাষণ দিতে হবে। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলায় বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে। হীরামতের সাজ পরানো ঘোড়ার ওপর বাদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতির দিকে দেখো দেখি। ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অবার্চিনকালে সংস্কৃত দেখো। এখনই বুঝতে পারবে যে যত মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। যত মরণ নিকট হয়, নূতন চিন্তাশক্তির যত ক্ষয় হয়, তত এই দু একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপবার চেষ্টা হয়। বাপরে সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর ধুম করে রাজা আসিত। আহা, কি প্যাচবা বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ! ও সব মরার লক্ষণ। যখন দেশটা উচ্ছন্ন যেটা আরম্ভ হলো, তখন এই সব চিহ্ন উদয় হলো। এটি শুধু ভাষা নয়, সকল শিল্পেই এলো। বাড়িটার না আছে ভাব না ভঙ্গি, থামগুলোকে খুদে খুদে সারা করে দিলে, গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে, কিন্তু সে গয়না পাতা লতা চিত্র বিচিত্র কি ধুম! গান হচ্ছে কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে, কি ভাব কি উদ্দেশ্য, তা ভরত ঋষিও বুঝতে পারেন না। আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকাবাঁকা ডামাডোল, 36 নারীর টান তাই রে বাপ। তার ওপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ, সে গানের আবির্ভাব। এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, সেই ভাষা সেই শিল্প সেই সঙ্গীত কখনোই কোনো কাজে লাগেনি। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, তা 2000 ছাদি বিশেষণেও নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ের মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর দৌড় সব প্রাণ স্পন্দন ডগমগ করবে। এখানে প্রাবন্ধিক বলছেন, যারা কলকাতায় আছে বা কলকাতার একবার হলেও গেছেন, তারা কলকাতার ভাষা একবারেই শিখে যাবেন। কারণ এই পুরো গোটা বাংলার মধ্যে এক একটা অঞ্চলে এক এক রকমের বাংলা ভাষা বলা হয়, কিন্তু একবার যদি কেউ কলকাতায় আসতে পারে, তাহলে তার কলকাতার ভাষাটাই মনের মধ্যে ছুঁয়ে যাবে বা প্রাণময় হয়ে যাবে। ভাষার মিলন ঘটে গেলে তখন আর পূর্ব পশ্চিমের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পুরো ভাষাই যেন একে অপরের পরিপূরক হয়ে যাবে। ভাষাকে ভাবের প্রকাশের মাধ্যম হিসেবে ধরা উচিত। স্বামী বিবেকানন্দ এখানে বলছেন যে এখনের যুগে সে গান হোক, নাচ হোক বা যে কোনো ভাষা হোক, এক এক জায়গায় এক এক রকমের ভাষা ব্যবহার করা হয়। সমাস এক এক সময় এক এক রকমের ব্যবহার করা হচ্ছে। বিশেষণ, বিশ্লেষণ, শ্লেষ, এই সবই যেন স্বামী বিবেকানন্দ মরার লক্ষণ হিসেবে দেখছেন। আর দেশটা যখন উচ্ছন্নে যাওয়া আরম্ভ করলো, তখনই এইসব আরম্ভ হলো। তাই তিনি শুধু এখানে ভাষার কথাই বলেননি, তার সাথে অলংকারেরও কথা বলেছেন। যেমন গয়না নাকে ফুঁড়ো আর ঘাড়ের ফুঁড়ে মাধ্যমে সেটাকে ব্রহ্ম রাক্ষসী বানিয়ে দিচ্ছে, গয়নার লতা পাতা বিচিত্রময় করে তুলছে। গান হচ্ছে না, ঝগড়া হচ্ছে না, কান্না হচ্ছে, সেটাও বোঝা যাবে না। আর আঁকা বাঁকা ডামাডোল জিনিসটাই রয়েছে। মুসলমান ওস্তাদদের মতো দাঁতে দাঁত চেপে নাকে নাকে গানের রীতিও এখন প্রচলন হয়েছে। প্রাবন্ধিকের মতে ভাষাকে অসম্মান করা হচ্ছে। তাই প্রাবন্ধিকের মতে ভাষাকে এমন হওয়া উচিত যেখানে রুচিপূর্ণ থাকবে এবং
ভাবের প্রকাশ ঘটবে, কোনো অযুক্তিকর কথাবার্তা থাকবে না এবং শুনতেও মধুর লাগবে। এই ছিল পুরো গোটা প্রবন্ধটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও, আর এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। এরপর কোন ভিডিও চাই সেটা আমায় কমেন্ট করে জানিও, আর মনে করে আমায় কমেন্ট করো স্বামী বিবেকানন্দের যে কোনো একটা মতামত বা যুক্তি যেটা তোমাদের মনে আছে, বা যেই যুক্তিটা তোমরা নিজেদের জীবনে মেনে চলো। আবার দেখা হবে পরে, সবাই ভালো থেকো।